বর্তমান পরিস্থিতি নিয়ে এবং সরকার গঠন প্রসঙ্গে আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা জানি যে আপনারা সারা দেশে একটি বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, গণঅভ্যুত্থান এবং সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন নিশ্চিত করেছেন। আসলে এই যে আপনাদের এত বড় একটি উদ্যোগ যেটি সফলতার মুখ দেখলো, একটু জানতে চাই আপনারা আসলে এখন আপনাদের পরবর্তী ধাপ কি হবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা শুনছি, তো কবে নাগাদ আপনারা সেই রূপরেখা দেবেন, বিস্তারিত জানাবেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ধন্যবাদ। আপনারা জানেন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রথমেই একটা বৈষম্য মুক্ত মেধাবীদের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা কোটার যুক্তি সংস্কার চেয়েছিলাম। সেই কোটার যুক্তি সংস্কার করতে এসে আমরা রাষ্ট্রীয় বাহিনী, তারপর সরকার দলীয় পেটুয়া বাহিনী দ্বারা আমরা ছাত্র সমাজ রক্তাক্ত হয়েছে, আপনারা সেই ইতিহাসগুলো জানেন। কিন্তু পরবর্তীতে আমরা পেলাম যে নির্বিচারে গুলি করা, হত্যা করা হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে। স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আইনমন্ত্রী বা যারাই এই রাষ্ট্রের অর্গান আছে তাদের মধ্যে কোনো আমরা মানে তাদের কোনো ন্যূনতম আমরা হেডেক দেখছি না। প্রধানমন্ত্রীও দেদারসে সবাইকে রাজাকার বলে যেই কথা বলছে, এইরকম মানে প্রতিবাদী জনতাকে কথা বলছে। তো আমরা মনে করছি যে এইভাবে একটা দেশের প্রধানমন্ত্রী তার নৈতিকতা রাখতে পারে না। সেই জন্যই কিন্তু আমরা মূলত এক দফা দাবিতে গিয়েছি এবং আমরা দেশবাসীকে ধন্যবাদ জানাই, মুক্তিগামী জনতাকে ধন্যবাদ জানাই, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, শিক্ষক, বুদ্ধিজীবী, আইনজীবী, ব্যারিস্টার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ছাত্র সমাজের ডাকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডাকা যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানে সামিল হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। সেই জন্য আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনার পরাজয় মানে বাংলাদেশের জয়, কিন্তু আমাদের এখনও এই যে জয় পরাজয় গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে আমরা দাঁড়িয়ে আছি, যে আমাদের বর্তমানে একটা ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমরা কথা বলছি। আমরা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গতকালকে আমরা একটা প্রেস কনফারেন্সে জানিয়েছিলাম। আর বর্তমানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের অবস্থা একটু অন্যরকম পরিবেশ, যেই কারণে আমরা অনেক কিছুই তাৎক্ষণিক করা যাচ্ছে না। তারপর আমরা ইনস্ট্যান্ট আজকে সকালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ইন্টারিম গভর্নমেন্টের রূপরেখা কেমন হতে পারে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র নাগরিক যে অভ্যুত্থান হয়েছে 2024 সালে, এর পক্ষ থেকে আমরা বলেছি যে সর্বজন গ্রহণযোগ্য নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে রাখতে হবে। একসাথে আমরা বলছি যে যেহেতু স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতন ঘটেছে, এখনও কিন্তু আমরা সংসদ বিলুপ্ত হতে দেখিনি। সেই জন্য আমরা রাষ্ট্রপতি মহোদয়ের কাছে আহ্বান জানিয়েছি যে আজকের মধ্যে আমরা একটা আলটিমেটামও দিয়েছি যে যেহেতু শেখ হাসিনা সরকার এখানে অবশিষ্ট নাই, তাহলে এই সংসদ আর কার্যকর নেই, তো অনতিবিলম্বে সেই সংসদ বিলুপ্ত করতে হবে এবং আমাদের যে রূপরেখা দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের মানুষ যেই লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে তাদের জীবন বিলিয়ে দিয়েছে, শহীদ হয়েছে হাজারের উপরে শিক্ষার্থী জনতা, তাদের যেন আমরা মর্যাদা রেখে একটা বাংলাদেশ তৈরি করতে পারি, সেই লড়াই আমরা চালিয়ে যেতে চাই। আপনারা ডাক দিয়েছিলেন শিক্ষার্থীদের, কিন্তু আপনাদের এই শিক্ষার্থীদের ডাকে এক পর্যায়ে কিন্তু সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে গিয়েছে এবং তারা আন্দোলনে শরিক হয়েছে এবং দীর্ঘদিন আন্দোলন, বলা চলে 23 দিনের যে আন্দোলন, এটি কিন্তু 2-1 দিনের আন্দোলন না। এতদিন আসলে কিভাবে ধরে রেখেছেন? আপনাদের পেছনের ইতিহাস বা পেছনের গল্পটা একটু জানতে চাই, যে আসলে কিভাবে সম্ভব হলো এত একটা সফল গণঅভ্যুত্থান? আসলে এখানে আমাদের মূল স্পিরিটটা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের কাছে মনে হচ্ছে আমরা যখন পড়েছিলাম 66 সালে, 69 বা 71, ওখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে একটা আমরা ডিসক্রিমিনেশন দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার 53 বছরে এসেও আমাদের যারা সূর্যত সন্তান, তাদের জীবনে রক্ত দিয়ে একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছে, কিন্তু সেই বাংলাদেশের পরতে পরতে আজকে বৈষম্য। তা আমরা ছাত্র সমাজ মনে করেছি আসলে এইভাবে একটা দেশ চলতে পারে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস মানে ছাত্র সমাজের ইতিহাস, প্রত্যেকটা ইতিহাসের সাথেই ছাত্র সমাজ সংশ্লিষ্ট এবং তাদের নেতৃত্বেই সফল হয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে মনে হয়েছে যে বাংলাদেশকে আসলে মুক্ত করা দরকার, এদেশে মানুষকে মুক্ত করা দরকার। একটা কৃষকই যেন তার মর্যাদা নিয়ে বাস করতে পারে, একটা শ্রমিক যেন তার মর্যাদা নিয়ে বাস করতে পারে, একজন শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, সে কোন দল করে সেটা কোনো ম্যাটার না, একজন সাধারণ শিক্ষার্থীও যেন তার মর্যাদা নিয়ে বিশ্ববিদ্যালয়ে হলে থাকতে পারে, গণরুম গেস্ট রুম না থাকতে পারে, শিক্ষার পরিবেশ ঠিক থাকতে পারে। এই জন্য মনে হয় আমাদের কিছু করা উচিত। সেই জন্য আমরা কমিটেড হয়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রাস্তায় ছিলাম। তবে ধন্যবাদ জানাচ্ছি এদেশের আপাময় জনসাধারণকে যে আমাদের প্রতি আপনারা বিশ্বাস রেখেছেন, এবং একই সাথে আমরা কমিটমেন্ট দিয়েছি যে আমাদের জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা এদেশের মানুষের পক্ষে দাঁড়াবো, কাজ করব। আপনারা জানেন যে আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সহ 6 জন। এখানে একটু আসতে চাই, মানুষের প্রত্যাশা আপনাদের কাছে অনেক, সেই প্রত্যাশা পূরণ করার জন্য আপনাদের কি কি পদক্ষেপ থাকবে? অন্তর্বর্তী সরকার হওয়ার পরে কোনো না কোনো সময় অবশ্যই নির্বাচন হবে,
তখন একটি সরকার গঠন হবে, রাজনৈতিক সরকার হোক বা যে সরকারই হোক, তখন আসলে সেই সরকারকে আপনারা কিভাবে পরিচালিত করার জন্য সুপারিশ করবেন বা পরামর্শ দিবেন? আসলে দেখুন, আমরা যে কোনো সরকার চাচ্ছি না, আমরা জনগণের সরকার চাচ্ছি। বর্তমান সময়ে যে একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, এটাকে ওভারটেক করার জন্য আমরা ইন্টারিম গভর্নমেন্টের কথা বলছি, এবং এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা ছাত্র সমাজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে পুরো সারা বাংলাদেশের নেতৃবৃন্দ আছে এবং জনগণ আছে, তাদেরকে আমরা বলেছি যে এই দেশটা আমাদের। আজকে আমরা গণভবন থেকে শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু গণভবন কিন্তু আমাদের রাষ্ট্রীয় সম্পত্তি। এই যে প্রত্যেকটা রাষ্ট্রীয় সম্পত্তি স্থাপনা আছে, এটা আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশটাকে আমাদের পুনর্জাগরণ ঘটাতে হবে। বাংলাদেশকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছি, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। শুধু একা আমার পক্ষে হয়তো আমাদের সম্ভব না, তবে আমাদের প্রত্যেকটা জায়গায়। আজকে আপনি দেখেন, আপনি ইতিমধ্যে আপনার টিভিতে আমি শুনছিলাম যে নিরাপত্তা বাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনী অনেক জায়গাতে নাই, কিন্তু আমরা কিন্তু গতকাল থেকে ঘোষণা দিয়েছিলাম এই যে ছাত্র জনতাকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনি যদি রাস্তাগুলো দেখেন, ট্রাফিক পুলিশ নাই, কিন্তু আমাদের শিক্ষার্থী বন্ধুরা কিন্তু ট্রাফিক পুলিশে কাজ করছে, কারণ আমরা কমিটেড যে আমরা এই দেশকে মানে একটা অরাজকতা পরিস্থিতি করতে পারি না। যেহেতু তারা নাই, আমরা নিজেরাই দায়িত্ব নিয়েছি এবং দেশ রক্ষার দায়িত্ব আমরা করব। পাশাপাশি যে ইন্টারিম গভর্নমেন্ট আসবে, তাদের প্রত্যেকটা জায়গাতে যেখানে প্রয়োজন আমাদের সাথে আলোচনা হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। তো এটা যেন আমরা একটা সুন্দরভাবে আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই লক্ষ্যে আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আমরা দেখেছি গতকালকে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সাম্প্রদায়িক হামলাও হয়েছে বিভিন্ন জায়গাতে। তো এসব মোকাবেলায় আপনাদের পদক্ষেপ কি থাকবে? কারণ যেহেতু একদিন পার হচ্ছে, আজকে হয়তো আজকে রাতেও কোথাও এরকম সহিংসতা হতে পারে, তো এর জন্য আপনাদের প্রস্তুতি আছে কিনা? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা একটা দৈত্য দানব বা স্বৈরাচারের বিরুদ্ধে কাজ করেছি। কে যে মানুষকে যেখানে সেখানে জিম্মি করে হত্যা করতো, সহিংসতা করতো, বাড়িঘর লুটপাট করতো, এর বিরুদ্ধে কিন্তু আমরা দাঁড়িয়েছি। এর বিরুদ্ধে দাঁড়িয়ে যদি আবার আমাদের এই বাংলাদেশে এখন যদি আবার সেই পরিবেশ তৈরি করে, তাহলে এটার জন্য কোনোভাবে কাম্য নয়। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই, ইতিমধ্যে আপনাদের জানিয়েছি এই দেশ রক্ষা করার দায়িত্ব আমাদের। একই সাথে আমরা দেখতে পাচ্ছি একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পায়তারা চলছে এই সফল একটা অভ্যুত্থানকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা বলেছি যে গির্জা থেকে শুরু করে মন্দির, প্রত্যেকটা জায়গায় আমাদের ছাত্ররা সেখানে পাহারা দিবে, ইতিমধ্যে সেখানে পাহারা দিচ্ছে। কোনো উস্কানিতে যেন আপনারা পা না দেন। একই সাথে যে কেউ যদি উস্কানি দিতে চায়, আপনারা সেখানে মোকাবেলা করবেন। আমরা যে বিষয়টি দেখেছি যে আজকে বিশেষ করে ঢাকার বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশ নেই, কিন্তু আপনারা ছাত্র জনতা যারা আছেন তারা নিয়ন্ত্রণ করছেন। তো এই যে ছাত্র জনতা নিয়ন্ত্রণ করছে এবং মোটামুটি আজকে পরিস্থিতি শান্ত, এই যে এই পরিস্থিতি যাতে শান্ত থাকে, এর জন্য আপনাদের ঢাকা কেন্দ্রিক কোনো বিশেষ উদ্যোগ আছে কিনা? আমরা গতকালকে দেখেছি ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে হামলা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এই গণমাধ্যমে হামলার পেছনে আপনার আসলে কি মনে হয়? গণমাধ্যমে হামলা এটি কি আসলে কাম্য কিনা কোনোভাবে? আসলে এই যে গণমাধ্যমের কল্যাণেই কিন্তু আমাদের এই কথাগুলো সারা দেশে ছড়িয়েছে। আমরা এই বিষয়ে নিয়ে কোনো বেশি কনসার্ন যে আমাদের সংবাদ মাধ্যমের বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে তাদের উপর হামলা হচ্ছে, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আহ্বান জানাবো এরকম সহিংসতা কোনো কর্মকাণ্ড আপনারা জড়াবেন না, কারণ কিছু গুটি কয়েক লোক খারাপ থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু যারা আমাদের জাতির দর্পণ হিসাবে আমাদেরকে তারা রিফ্লেকশন করছে, তাদের বিরুদ্ধে আপনারা যাবেন না। যদি কোথাও আপনারা দেখেন যে এরকম ঘটনা ঘটে, আপনারা ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতা সেখানে প্রতিরোধ গড়ে তুলবেন। কারণ আমরা যেভাবে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পেরেছি, এইরকম গুটি গুটি যারা সহিংসতা করতে চায়, জিম্মি করতে চায়, লুটপাট করতে চায়, আপনারাও তাদের বিরুদ্ধে লড়াই করেন। আমরা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে আমরা ছাত্ররা সবাই এখন নিজ নিজ রাষ্ট্র সংস্কারের জন্য কাজে নেমে আসছি। প্রত্যেকটা পয়েন্টে আমরা আমাদের ছাত্রদেরকে জানিয়েছি যে আপনারা ট্রাফিক পুলিশের নিয়ে কাজ করবেন, গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলতে পারে। একই সাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, এরকম যারা কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে আপনারা আইনের আওতা নিয়ে আসুন এবং আপনারা প্রত্যেকটা স্থাপনা এবং আপনার নজরদারি বৃদ্ধি করুন, এবং আপনাদেরকে আমরা আন্তরিক সহযোগিতা করতে চাই। একই সাথে দেশ রক্ষা আপনাদের সাথে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন সফল গণ অভ্যুত্থানের পরে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার? অবশ্যই এখানে অনেক বড় একটা চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, যেহেতু আমরা এখনো ইন্টারিম গভর্নমেন্ট করতে পারি নাই। আজকে আশা করে হয়ে যাবে, কিন্তু সেই জায়গাতে অনেক জায়গায় একটা ষড়যন্ত্র হচ্ছে এই সফল একটা অভ্যুত্থানকে ঠেকানোর জন্য। সেটা আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বিভিন্ন জায়গায় হামলা করছে। একটা জায়গাতেও কিন্তু আমাদের কোনো সাধারণ মানুষ জড়িত না। আমরা দেখতে পেয়েছি যারা আওয়ামী লীগ যুবলীগের যারা পদধারী নেতা ছিলেন, তারাই একটা পরিবেশ তৈরি করে আবার আমাদেরকে বিশ্ববাসীর কাছে একটা অন্যভাবে
রূপান্তর করার জন্য চেষ্টা করছে। তবে আমরা এই যত রকমই ষড়যন্ত্র কূটকৌশল আছে না কেন আমরা সেগুলো ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো এবং দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানাই। সহিংসতা থেকে দূরে থাকবেন, অরাজকতা করবেন না, যদি কেউ করে থাকে তাহলে আপনারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের আন্দোলনে অনেকে মারা গেছেন, ছাত্র মারা গেছেন, সাধারণ মানুষও মারা গেছেন। তাদের জন্য আপনাদের এখন কি করণীয়, বা যারা আহত আছেন হাসপাতালে ভর্তি হাজারের উপরে, তো তাদের জন্য কি করণীয় আপনাদের এখন? দেখুন, আমরা কিন্তু আমাদের যখন 9 দফা ছিল সেখানে বলেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসতে গিয়ে যে সকল শিক্ষার্থী জনতা আহত হয়েছে, নিহত হয়েছে, তার দায়ভার এবং সমস্ত কিছু এই সরকারকে বহন করতে হবে। যেহেতু এই সরকার, শেখ হাসিনা সরকার সেটা মানে নাই, আমাদের যে গভর্নমেন্ট আসবে, যেই সরকার আগামীতে আসবে, অবশ্যই প্রত্যেকটা শহীদের পরিবারকে তাদের পারিবারিক ক্ষতিপূরণ দিতে হবে মাসিক ভিত্তিক, এবং একই সাথে আমরা বলেছিলাম ওই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে চাকরি দিতে হবে। কারণ যারা এই দেশের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, এটা তো একটা আরেকটা মুক্তিযুদ্ধ, দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধে যারা নিজের জীবন বিলিয়ে দিয়েছে তাদের জন্য আমরা অনেক কিছু করেছি, সম্মান দিয়েছি। একই সাথে আমরাও তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে তাদেরকে আমরা সেই মূল্যায়ন করব, সম্মানের জায়গায় রাখবো। অনেকে অঙ্গহানি হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকেও আমরা যেন স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি সেই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে গতকালকে আমরা রাষ্ট্রপতি মহোদয় একটা বক্তব্য দিয়েছেন যে তারা এই বরাবর ক্ষতিপূরণ সহ সামগ্রিক বিষয় মেনে নেবে। নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে।